আচ্ছা, তাহলে আমি আমি আগাতে থাকি। ওকে, বায়োমলিকুলস নাম শুনে কিন্তু বোঝা যায়, আমি বললাম যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে যে মলিকুলস গুলো আছে, যে অর্গানিক মলিকুলস গুলো আছে, এগুলোই আসলে বায়োমলিকুলস। দ্য কেমিক্যাল মলিকুলস হুইচ প্রেজেন্ট উইদিন আওয়ার বায়োলজিক্যাল সিস্টেম, এক কথায় আমরা তাদেরকেই বলতে পারি হচ্ছে বায়োমলিকুলস। হ্যাঁ, ভেরি গুড। সুমাইয়া পর্ণা সে দিয়েছে যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, অল লিপিড। হ্যাঁ, ইয়েস, অল দিজ আর বায়োমলিকুলস। আসলে আমরা এক কথায় কি বলতে পারি জানো, যে আমাদের এই যে জীবন, মানে যে আমরা যে বেঁচে আছি, আমরা উই আর লিভেবল, তাই তো? আমাদের এই যে লাইফটাই কম্পোস্ট হয় কি দিয়ে, তৈরি হয় কি দিয়ে? লাইফলেস কিছু কেমিক্যাল মলিকুল দিয়ে, কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে। দ্যাট ইজ বায়োমলিকুল। মানে আওয়ার লাইফ ইজ কম্পোস্ট অফ সাম লাইফলেস কেমিক্যাল মলিকুল, দ্যাট ইজ দ্য বায়োমলিকুল। এবং এই বায়োমলিকুলের ভিতরে যে মেজর যে বায়োমলিকুলস গুলো আছে, আমরা কিন্তু তোমাদের সেই জিনিসগুলোই পড়াই, বা সেই জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে ধরা হয়। তার ভিতরে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, যে কমপ্লেক্স বায়োমলিকুল। আমরা এদেরকে কেন কমপ্লেক্স বলি? কমপ্লেক্স বলি এই অর্থে যে তুমি যদি প্রোটিন বানাতে যাও, খেয়াল করে দেখো, প্রোটিন বানাতে গেলে তোমাদের কি লাগে? প্রোটিন বানাতে গেলে কিন্তু তোমাদের লাগে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ইটসেলফ ইজ এ কম্পাউন্ড। এটা কিন্তু কোনো এলিমেন্ট না, এটা কিন্তু একটা কম্পাউন্ড, তাই তো? তাহলে প্রথমে তোমার এই সিম্পল কম্পাউন্ড, এরা আবার পলিমারাইজেশন, বায়োপলিমার মানে হচ্ছে তোমার বায়োলজিক্যাল সিস্টেমে যখন পলিমারাইজেশনটা হয়, তখন সেটাকে বলা হয় বায়োপলিমার। তাহলে এই যে কমপ্লেক্স যে বায়োমলিকুল গুলো আছে, খেয়াল করে দেখো, তার ভিতরে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড মানে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, all these are biopolymer. তাহলে প্রোটিন কার বায়োপলিমার? অ্যামাইনো অ্যাসিডের। আর নিউক্লিক অ্যাসিড কার বায়োপলিমার? নিউক্লিওটাইডের। আর আমরা পলিস্যাকারাইড, ফর এক্সাম্পল স্টার্চ, গ্লাইকোজেন, এগুলোর কথা যদি বলি, তাহলে all these are biopolymers of monosaccharide, I mean glucose. লিপিডকে কিন্তু আমরা কখনোই বায়োপলিমারে ফেলবো না। সাধারণত বায়োপলিমার আমরা বলি না এটাকে। আমরা, এটা যদিও বায়োমলিকুল, বাট ইট ইজ নট আ বায়োপলিমার ইন স্ট্রিক্ট সেন্স। কারণ কি? তোমরা জানো যে লিপিডস আর হেটেরোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ড। এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক, এর কিন্তু স্পেসিফিক কোনো বিল্ডিং ব্লক নাই যে শুধু ফ্যাটি অ্যাসিড এরকম তুমি পলিমারাইজেশন করলা আর লিপিড তৈরি হয়ে গেল। ইটস নট লাইক দ্যাট। সে কারণে লিপিডটাকে আমরা কখনোই ওই ইন দ্যাট সেন্স বায়োপলিমার বলি না, কিন্তু এটা কিন্তু একটা বায়োমলিকুলস। এটা কিন্তু একটা বায়োমলিকুলস। আচ্ছা, আমাদের বডিতে যে মেজর যে বায়োমলিকুলস গুলো আছে, তোমরা অবশ্যই সেটার নাম পড়ে নিবা। তার ভিতরে তোমরা অলরেডি লিখে দিয়েছো। তার ভিতরে এক নাম্বারই আসবে কার্বোহাইড্রেট, তারপরে চলে আসে তোমার হচ্ছে যে লিপিড, প্রোটিন। আমাদের যে এনজাইম গুলো আছে, এনজাইম গুলোও কিন্তু বায়োমলিকুল। এনজাইম গুলো বায়োমলিকুল কেন? আমরা জানি যে অল এনজাইমস আর বেসিক্যালি প্রোটিন ইন নেচার। আমি একটা এখানে তোমাদেরকে, আচ্ছা ভালো কথা, আমি তো জানি না, আমি যদি চাই তোমাদেরকে কিছু আরো কিছু কোশ্চেন দিয়ে দিব, তো সেই কোশ্চেন গুলো কাকে কিভাবে দিতে হবে? যারা এই ক্লাস অ্যারেঞ্জ করেছে ওদেরকে, তাই তো? এই জিনিসটা তোমরা একটু আমাকে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন দিয়ে দেবো। যেমন এখানে বায়োমলিকুলস দেখো, বায়োমলিকুলস দ্য বায়োপলিমার, আমি তোমাদের কিছু কিছু এসএকিউ এমসিকিউ এগুলো নিয়ে এসেছি। এটার ভিতরে একটা এমসিকিউ আছে, যেমন দি বায়োপলিমার ইনক্লুড, এর ভিতরে কোনটা কোনটা বায়োপলিমার? তোমরা কি কেউ বলতে পারবা? লিপিডকে কেন আমরা হেটারোজেনাস বায়োপলিমার বলতেছি না? লিপিডকে আমরা হেটারোজেনাস বায়োপলিমার এই জন্যই বলবো না, কারণ হচ্ছে যে এটা কিন্তু পলিমারাইজেশন হয়ে তৈরি হয় না। তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু কোনো এরকম সিঙ্গেল কোনো ইউনিট নাই যেটা পলিমারাইজেশন হয়ে একটা লিপিড তৈরি হয়। এক একটা লিপিড কিন্তু এক এক রকম। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি সিম্পল লিপিড ট্রায়াসাইল গ্লিসারলের কথা চিন্তা করো, ওখানে একটা গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড এসে লাগলো, লেগে ট্রায়াসাইল গ্লিসারল তৈরি হয়ে গেল। ফসফোলিপিডের কথা চিন্তা করো, ওখানে কি থাকবে? ওখানে 3 নাম্বার কার্বনে যে যে গ্লিসারলের যে 3 নাম্বার কার্বন ছিল, সেই 3 নাম্বার কার্বনে যে ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে যে একটা ফসফেট গ্রুপ লেগে গেল। কাজেই দেখো ডিফারেন্ট ডিফারেন্ট, এখানে কোন একটা সিঙ্গেল ইউনিট, হোমোজেনাস সিঙ্গেল ইউনিট দিয়ে নিয়ে পলিমারাইজেশন হয়ে এটা তৈরি হয় না। এই জন্য এটাকে আমরা বায়োপলিমার বলতে পারছি না। তুমি যদি তোমার এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়, তাহলে তুমি কি ইন পার্সন আমার সাথে যোগাযোগ করতে পারো, বা ওভার টেলিফোন বা কোনো কিছুতে? তাহলে করলে
আমি তোমাকে বুঝাই দিতে পারবো, বা 1-to-1 যদি এরকম পড়াতে পারি আমি তোমাকে বুঝাই দিতে পারবো। যদি এখানে ক্লিয়ার না হয় তাহলে তুমি আমাকে আবার প্রশ্ন করতে পারো যদি তোমার কাছে ক্লিয়ার না হয়। আচ্ছা, বিসিডি বায়োপলিমার, হ্যাঁ বিসিডি নিউক্লিক অ্যাসিড প্রোটিন। আচ্ছা, ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারো দেখি। গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর বায়োপলিমার, হ্যাঁ এরা কিন্তু আসলে দেখো বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে যে এটা পলিমারাইজেশন হচ্ছে। ভেরি গুড, খুবই খুশি হলাম তোমাদের এটা দেখে, তোমার আনসারটা কারেক্ট দিয়েছো। আমি পরেরটাতে চলে যাই। সম্ভবত আমি জানি না, এটা বোধহয় ইন্টারনেটের কারণে কিনা, যে আমি যখন এখানে ক্লিক করছি তার অনেক পরে যে তোমাদের এখানে স্লাইডটা আসছে। তোমরা যারা বিসিডি দিয়েছো, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, এবং তোমরা সবাই মোটামুটি কারেক্ট আনসারই দিয়েছো। আমি বুঝতে পারলাম তোমরা অনেক ভালো পারো। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো তো, মোনোমার দ্যাট ক্যান প্রডিউস পলিমার, কোন কোন মোনোমার্স গুলো এই পলিমার প্রডিউস করতে পারে, এর ভিতরে কোনগুলো দেখে মনে হয় তোমাদের কাছে? আনসার গুলো দাও তো। তুমি যে ইফাত আমান, তারপর সাদিয়া আক্তার, বিসিডি তেই রয়ে গেছো। তোমরা কি আগেরটা দিচ্ছ, আগের কোশ্চেনের আনসার দিচ্ছ? আমি কিন্তু পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে মোনোমার্স দ্যাট ক্যান প্রডিউস পলিমার, কোন কোন মোনোমার পলিমার প্রডিউস করতে পারে? এ সি আর সি, আরেকটা আছে তো, যে এ আর সি উত্তর দিয়েছো সে একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একজন ইশতিয়াক খন্দকার, ACD, হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, ACD কেন কারেক্ট? আমি তারপরে তোমরা সবাই মোটামুটি ওকে দেখে দেখে ফলো করতেছো কিনা জানি না। ACD কারেক্ট আনসার। কেন কারেক্ট আনসার এবার আমি একটু বলে দেই। সেটা হচ্ছে যে দেখো, অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন হয়ে কি তৈরি হয় তোমরা জানো? অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন হয়ে প্রোটিন তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড দিয়ে পলিমারাইজেশন করে কি আমি কোনো কিছু বানাতে পারি? একটু খেয়াল করে দেখো। একটু আগে যে প্রশ্ন করছিলা যে কেন লিপিডকে আমরা বায়োপলিমার বলবো না, বিকজ ফ্যাটি অ্যাসিড ইজ এ কম্পোনেন্ট অফ লিপিড, ফ্যাটি অ্যাসিড ইটসেলফ ইজ আ লিপিড। কিন্তু ফ্যাটি অ্যাসিড দিয়ে তুমি পলিমারাইজেশন করে আর একটা লিপিড বানাতে পারবা না। যেমন অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিমারাইজেশন করে তুমি প্রোটিন বানাতে পারবা, সেরকম ফ্যাটি অ্যাসিডের পলিমারাইজেশন করে কোনো কিছু কি বানাতে পারবা? যদি বানাতে পারো তাহলে তার নামটা একটু লিখে দাও, তাহলে আমি ওটাকে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা হলো মানে লিপিডও হচ্ছে বায়োপলিমার, তাহলে সেক্ষেত্রে আমি লিপিডও বায়োপলিমার বলতে পারবো। ফ্যাটি অ্যাসিড ইটসেলফ ইজ এ লিপিড, ট্রায়াসাইল গ্লিসারল সেও একটা লিপিড। কাজে এখানে কোনো মানে ওই রকম ইন দ্যাট সেন্স এখানে কোনো পলিমারাইজেশন হয় না, সবাই আলাদা আলাদা ভাবে তৈরি হয়। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি। এটাই হচ্ছে সমস্যা, যে তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারছি না। তাহলে হয়তো আমি যে বুঝতে পারছো না তার সাথে কথা বলতে পারলে আমি নিজেও একটু স্যাটিসফাইড ফিল করতাম। আচ্ছা, তাহলে এটা তো হয়ে গেল। গ্লুকোজ দিয়ে আমরা কি বানাতে পারি? গ্লুকোজ দিয়ে কি বানাতে পারি বলো তো, দু একটা নাম বলো। শুধু গ্লুকোজের পলিমারাইজেশন করে কিন্তু অনেক কিছু বানানো যায়। সিম্পল লিপিড তো তৈরি হয় হচ্ছে সিম্পল লিপিড মানে হচ্ছে ট্রায়াসাইল গ্লিসারল। সিম্পল লিপিডটা তৈরি হয় হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দিয়ে। এখানে কি কি থাকে খেয়াল করে দেখো। একটা ট্রায়াসাইল গ্লিসারলের ভিতরে একটা থাকে হচ্ছে গ্লিসারল মলিকুল, আর 3টা ফ্যাটি অ্যাসিড এখানে স্টেরিফিকেশন হয়ে লেগে যেটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। তুমি বলেছো সিম্পল লিপিড, এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারলটা একটা সিম্পল লিপিড, কিন্তু এটাকে যখন তুমি আবার ভেঙে ফেলবা তখন গ্লিসারল একটা আলাদা লিপিড হয়ে গেল, ফ্যাটি অ্যাসিড আলাদা লিপিড হয়ে গেল। তখন কিন্তু এই দুটো হয়ে গেল কি ডিরাইভড লিপিড। ডিরাইভড লিপিড মানে যদি আমরা কোনো সিম্পল অথবা কমপ্লেক্স লিপিডকে ব্রেক ডাউন করে যা কিছু পাবো সেটাই হয়ে যাবে হচ্ছে আমার ডিরাইভড লিপিড। গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, ভেরি গুড। স্টার্চ গ্লাইকোজেন, ইয়েস স্টার্চ গ্লাইকোজেন, সেলুলোজ, আরো ইনুলিন আছে, আরো অনেক কিছুই তো আছে। তো আমরা আজকে একটু কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো। আমরা তো অলরেডি জেনে গেলাম যে আমাদের কোনগুলো, আমি বললাম যে আমাদের পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, আমরা সেটাকে প্রায়োরিটি দিব, তাই তো? আমাদের পরীক্ষার জন্য যে বায়োমলিকুলস গুলো লাগে তার ভিতর প্রথমে আসে হচ্ছে কার্বোহাইড্রেট। আমি বলেছি যে কার্বোহাইড্রেট প্রথমেই চলে আসবে। তো তোমরা জানো যে কোন কোন খাবারে কার্বোহাইড্রেট আছে, এটা আমরা মনে হয় তোমরা খুব ভালোই জানো। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ইয়েস ভেরি গুড। তো আমরা একটু আগাই। আমাদের লার্নিং অবজেক্টিভস কি হবে, আমরা এখান থেকে আজকে কি কি শেখার চেষ্টা করব? আমরা যা কিছু শেখার চেষ্টা করব
পুরোটাই আমি আগেই বলে দিয়েছি যে একদম এক্সাম ফোকাসড হবে। তোমাদের পরীক্ষাতে যে যে কোশ্চেন যা যা আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো যে আমরা কার্বোহাইড্রেটের ভিতরে যে আমরা কার্বোহাইড্রেটের ডেফিনিশন, এটাও তোমাদের পরীক্ষাতে আসে, খুব ইনভেরিয়েবলি তোমাদের পরীক্ষাতে আসে এবং ভাইবা বোর্ডেও ধরা হয়। ক্লাসিফিকেশন আসে, সোর্সেস আসে, বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স আসে, রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেট, এটা তোমাদের পরীক্ষাতে নট অনলি যে পরীক্ষাতে বায়োপলিমারের সংজ্ঞা হচ্ছে, একজন আমাকে কোশ্চেন করেছে যে বায়োপলিমারের সংজ্ঞা কি, সেটা প্লিজ এক্সপ্লেইন করেন। বায়োপলিমারের সংজ্ঞা হচ্ছে যে পলিমারাইজেশন উইল অকার উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। তোমার বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরেই যখন পলিমারাইজেশনটা হবে সেটাকে আমরা বলে থাকি বায়োপলিমার। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি খেয়াল করে দেখো, আমার প্রোটিনটা যখন তৈরি হয় তখন কি হয়, এটা আমার বডির ভিতরে তৈরি হয় না। তুমি যদি সামনে আমার পরীক্ষার্থী হয়ে থাকো, ফার্স্ট পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই মলিকুলার বায়োলজি পড়েছো এবং মলিকুলার বায়োলজিতে তুমি ট্রান্সলেশন করেছো, তাই তো? ট্রান্সলেশনে কি হয় দেখো, খেয়াল করেছো যে আমার একটা মেসেঞ্জার আরএনএ আসে, মেসেঞ্জার আরএনএ কে রিড করে করে, নিউক্লিওটাইড গুলোকে রিড করে করে আমরা জানি যে 3টা বেস পেয়ার নিয়ে একটা কি তৈরি হয়, এক একটা করে কোডন তৈরি হয়, এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিড কে রিপ্রেজেন্ট করে। তো ওই একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড এসে এই যে পরপর সাজলো, সে যে একটা মালার মতো গাঁথলো, এই মালাটাই তো আসলে প্রোটিন, তাই না? তাহলে এই যে বায়োপলিমারাইজেশন, মানে এই যে পলিমারাইজেশন রিয়াকশন আর একটা নাম হচ্ছে কনডেনসেশন রিয়াকশন। তোমরা হয়তো জানো যে এখানে এমন একটা রিয়াকশন হয় যেখান থেকে 1 মলিকুল অফ ওয়াটার বের হয়ে যায়। তো একটা মলিকুল অফ ওয়াটার বের হয়ে এই যে রিয়াকশনটা হয়, এটাই হচ্ছে পলিমারাইজেশন। তো এটা তো বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে হয়, এই জন্য এটাকে বলা হয় বায়োপলিমারাইজেশন, বায়োপলিমার। আমি জানি না তুমি যে প্রশ্ন করেছিলা বুঝাতে পেরেছি কিনা, না হলে আমি লাস্টে যে তোমাকে আবার বুঝাবো, যদি না বুঝো তুমি আবার কোশ্চেন করো। আচ্ছা, তোমাদের এই সবগুলোই মানে আমি যে লার্নিং অবজেক্টিভ যেগুলো সাজিয়েছি সবগুলোই তোমাদের পরীক্ষাতে আসে। এবং লাস্টেরটার কথা আমি বলতে চাচ্ছি যে রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেট, এটা তোমাদের অস্পিতে আসে। তোমাদের সাধারণত যে বেনেডিক্ট টেস্ট যেটা করতে দেওয়া হয়, যেটা তোমাদের একটা স্টেশন হিসেবে থাকে, সেটা কিন্তু আসলে এই যে রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেট দেখার জন্যই। আর আমাদের পারপাসটা কি, কেন আমরা এই কার্বোহাইড্রেট নিয়ে এগুলো জানবো? কারণ তোমার মনে প্রশ্ন তো জাগতে পারে যে আমি তো ম্যাডাম ডাক্তার হতে যাব, আমি তো আর নিউট্রিশনিস্ট হতে যাব না যে কার্ব টার্ব এগুলো নিয়ে আমার জানতে হবে। তোমাকে জানতে হবে, কারণ হচ্ছে যে although you are going to be a doctor, there are lots of disease which are very much related to carbohydrate metabolism. তার ভিতরে দু একটা কমন ডিজিজের আমি নাম মেনশন করেছি এখানে, ফর এক্সাম্পল ডায়াবেটিস মেলাইটাস, ল্যাকটোজ ইনটলারেন্স, এই সমস্ত ডিজিজ, এই ডিজিজ গুলো সম্পর্কে যদি তুমি জানতে চাও, আচ্ছা ঠিক আছে, আমাকে আবার সাব্বির হাসান রাব্বি বলেছে যে প্রশ্ন না করি আমরা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় যে আমি কন্টিনিউ করি, তারপর তোমাদের যা যা কোশ্চেন একটু লিখে রাখো, আমরা লাস্টে যে কোশ্চেন একটু ডিসকাস করব, কারণ কোশ্চেনেও তো ডিসকাস করতে হবে। কোশ্চেন নিয়ে না ডিসকাস করলে তো যাদের কনফিউশন আছে সেটা থেকেই যাবে। আর আমাদের এই কোশ্চেনটা আমরা সরি আমাদের এই ক্লাসটা আমরা আসলে করতেই চাচ্ছি তোমাদের যেখানে যেখানে কনফিউশন, সেই কনফিউশন গুলো ক্লিয়ার করে দিতে। মানে আমার টপিকই ছিল যে কনসেপশন অ্যাবাউট বায়োমলিকুলস সম্পর্কে আমাদের কি কনসেপশন আছে সেটাই। তো আমাদের পারপাস তো এইটা যে আমরা বেশ কিছু, আমরা তো আসলে ডাক্তার হতে যাচ্ছি, তো আমরা ডাক্তার হতে গেলে আমাদের ডিজিজ নিয়ে আলটিমেটলি ডিল করতে হবে। সেই কারণে আমার এই আমার কার্বোহাইড্রেট সম্পর্কে ডিটেলস একটু জানতে হবে, কারণ এটার সাথে দেয়ার আর লটস অফ ডিজিজ রিলেটেড টু কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো আমি এখানে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন আমি পরে তাহলে ওমর ফারুক যে হচ্ছে যার সাথে আমি সকালে কথা বলেছি, ও আমাকে সবকিছু অ্যারেঞ্জ করে দিল, ওকে তাহলে আমি পরে বলে দিব যে আমি বেশ কিছু এখানে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় ও তাহলে দিয়ে দিবে। তো এগুলো দিয়েছে যে তোমরা যদি এই কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন, আমি সব কোশ্চেন এখানে আনতে পারিনি, মানে অনেকগুলো কোশ্চেন, অনেক কোশ্চেন আছে, আমি জাস্ট এ গ্লিমস তোমাদেরকে, তোমরা এক নজরে একটু দেখবা যে এই ধরনের অনেক কোশ্চেন থাকবে। তার ভিতরে স্ট্রাকচার্ড অবজেক্টিভ এক্সামিনেশন, তো আমাদের যেটা ভাইবা বলে থাকি, এই সব আমরা যদি এই কোশ্চেন গুলো সলভ করবি, তুমি এসএ কিউ, এমসিকিউ, এসওই, অসপি সবই কভার করতে পারবা।
তো আমরা একটু কার্বোহাইড্রেট সম্পর্কে একটু জেনারেল একটা কার্বোহাইড্রেটের একটা জেনারেল ডিসক্রিপশন জাস্ট দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেটকে আমরা কার্বোহাইড্রেটের আরেকটা নাম কিন্তু স্যাকারাইড, জানো বোধহয় তোমরা। কার্বোহাইড্রেটকে আরেকটা নাম বলা হয় স্যাকারাইড। এই স্যাকারাইড কথাটা কোথা থেকে আসলো? যেমন মনোস্যাকারাইড, আমরা তো বলি না মোনো কার্বোহাইড্রেট, ডাই কার্বোহাইড্রেট, এটা কিন্তু বলি না। তো কার্বোহাইড্রেট ইনস্টেডে উই ক্যান ইউজ স্যাকারাইড। স্যাকারাইড কথাটা আসছে হচ্ছে স্যাকারন, একটা গ্রিক টার্ম যেটার অর্থ হচ্ছে সুগার, সেখান থেকে এটা আসলো, বিকজ ইট ইজ সুইট ইন টেস্ট, সুগার। তো এই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের এই নেচারে যত অর্গানিক মলিকুল আছে তার ভিতরে তোমরা জানো যে কার্বোহাইড্রেটটা সবচেয়ে অ্যাবান্ডেন্ট এবং সবচেয়ে অ্যাভেলেবল। এবং এটা হচ্ছে কোথায় তৈরি হয়, এটা কিন্তু আমাদের বডি কিন্তু খুব একটা তৈরি করতে পারে না, খুবই লিমিটেড অ্যামাউন্ট গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। বাট কোশ্চেন পিডিএফ আকারে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেন গুলো পিডিএফ আকারে পাঠিয়ে দিব তোমাদেরকে। তো মোস্ট অ্যাবান্ডেন্ট আমরা জানি যেটা গ্রিন প্ল্যান্ট এটা তৈরি করে, আমাদের বডি খুবই লিমিটেড অ্যামাউন্ট তৈরি করতে পারে। তো মেইনলি কিন্তু উই আর ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট। এই যে এখানে খেয়াল করে দেখো যে উই আর ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট ফর আওয়ার ফুড, আমাদের ফুডের জন্য কিন্তু আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট। তাহলে গ্রিন প্ল্যান্ট এটা কিভাবে তৈরি করে? ফটোসিনথেসিসের মাধ্যমে। আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা জানো, এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো, আর যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা তো জানোই যে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। দেখো মানে যে আমাদের ক্রিয়েটর, উনি কিভাবে কি সুন্দরভাবে একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছে। এক্সপায়ার্ড এয়ারের সাথে যে কার্বন ডাইঅক্সাইড গুলো বের করে দিচ্ছি, সেটা তো আর তোমরা জানোই যে এটা পরিবেশ দূষণ করে। তো সেইটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে আলটিমেটলি কারা? আলটিমেটলি কিন্তু এটা অ্যাবজর্ব করে নিচ্ছে লিফ, মানে পাতার এই যে ক্লোরোফিল, ওরা নিয়ে ওয়াটারের সাথে মিলে সূর্যের আলো দিয়ে এটা দিয়ে আমরা কার্বোহাইড্রেট বানাই, সেটাই কিন্তু আলটিমেটলি আমরা খাই। এবং তার সাথে সাথে সে যে অক্সিজেন দেয় সেটাই কিন্তু আমরা ইনহেল করি। তাহলে এবার বুঝো যে আমরা কত ভাবে গাছের কাছে ঋণী। তাহলে আমরা গাছ কাটবো না গাছ লাগাবো? এবার তোমরাই থিঙ্ক করে দেখো কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এম্পিরিক্যাল ফর্মুলাটা তোমরা সবাই মনে হয় মোটামুটি জানো, CH2O তারপর উইদিন ব্র্যাকেট N, যেখানে N ইকুয়াল টু আর মোর দ্যান 3 হতে হবে। তাহলে তখন তার এটার নাম হয় হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। সবসময় কিন্তু এটা হাইড্রেটস অফ কার্বন নাও হতে পারে, কারণ বেশ কিছু এরকম অর্গানিক মলিকুল আছে যারা এরকম হাইড্রেট অফ কার্বন, বাট দে আর নট কার্বোহাইড্রেট। আবার বেশ কিছু কার্বোহাইড্রেট আছে যারা বেসিক্যালি হাইড্রেটস অফ কার্বন না। এখন ডেফিনেশনের ব্যাপারটা আছো, তোমাদেরকে ভাইভাতে প্রায় সময় ফেস করতে হয়, সেটা হচ্ছে যে ডেফিনেশন। তোমরা অনেকেই বলো যে ম্যাডাম এই ডেফিনেশন কি, ডেফিনেশন দিব, কোনটা ডেফিনেশন দিব? যেটা সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন তোমরা সেইটাই দিবা। মূল কথা হচ্ছে যে তুমি জিনিসটা বুঝো কিনা, এটা ভাইবা বলে সবসময় দেখা হয়। চ্যাপ্টার কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট আর A9, চ্যাপ্টার কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট মানে কি এটা বুঝতে পারলাম না। আচ্ছা এনিওয়ে, এটা হচ্ছে যে এটাও বলতে পারো যে পলিহাইড্রিক অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ ইজ কল্ড কার্বোহাইড্রেট। জিনিসটা এটা না যে তুমি একদম বইয়ের ভাষায় ওইভাবেই তোমাকে ডিফাইন করতে হবে। জিনিসটা হচ্ছে এটা যে তুমি জিনিসটা আমাদেরকে বুঝাইতে পারলা কিনা, তুমি নিজে বুঝো কিনা। ম্যাডাম স্লাইডটা পিডিএফ দিলে ভালো হতো। হ্যাঁ দিয়ে দিব। পিডিএফ কিভাবে দিতে হয় আমি তো জানি না বাবা, আমি তো যোগাযোগ করে আমি দিয়ে দিব। আমি আসলে একেবারে এই ব্যাপারে একেবারে অজ্ঞ। তো এটাই আমি তোমাদের কাছ থেকে শিখবো। ওই যে বললাম প্রথমেই, ওই জন্য বলে নিলাম যে আমাদের সম্পর্কটা হবে রেসিপ্রোকাল। আমি জানি না আমি তোমাদেরকে কতটুকু শেখাতে পারবো, বাট তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো। যে যেমন তোমরা মন্তব্য করলে যে ম্যাডাম এটা পিডিএফ করে দিলে ভালো হয়, আমি পিডিএফ করে বা এইভাবে আমি যেভাবে দেওয়া যায় আমি দিয়ে দিব তোমাদেরকে। এটা পড়ে যদি তোমাদের সামান্যতম লাভ হয় তাহলে আমি অনেক মানে আমার অনেক ভালো লাগবে। আচ্ছা এখন যেটা নিয়ে তোমরা অনেক সময় ভুল করো, যে তোমাদের প্রথমে ভাইবা বোর্ডে এসে বসলা এই ধরনের একটা বক্স পেলা, বক্সের ভিতর থেকে তুমি উঠায় কার্বোহাইড্রেট আসলো, ডেফিনেশন অফ কার্বোহাইড্রেট। এই ডেফিনেশন অফ কার্বোহাইড্রেট বলতে যে অনেকেই মানে একদম ওই বইয়ের ভাষা টোটো মুখস্থ করে আসে দুই একটা দেখা যায় যে কি হয়ে যায়, দুই একটা ওয়ার্ড মাঝখান থেকে ড্রপ করে যায়। এই দুই একটা ওয়ার্ড যখনই ড্রপ করে যায় তখন এটা কি হয়ে যায়, একটা মিনিংলেস কিছু হয়ে যায়।
এই জন্য আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে তোমরা দয়া করে যে কোনো জিনিস মুখস্থ করার আগে একটু বুঝে মুখস্থ করো, একটু প্লিজ বুঝে মুখস্থ করো। এই জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না। পলিহাইড্রক্সি অর্গানিক কম্পাউন্ড বা পলিহাইড্রিক অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড কোনগুলো? অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে যে যার কার্বন কন্টেইনিং এনি কম্পাউন্ড ইজ কল্ড অর্গানিক কম্পাউন্ড। এটা তো আমি প্রথমেই বলে নিলাম যে একটা কার্বোহাইড্রেট মানে কি আছে, এর ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এটা কার্বন আছে, তাহলে অবশ্যই এটা অর্গানিক একটা কম্পাউন্ড। আর এটা কম্পাউন্ড, কম্পাউন্ড কেন কম্পাউন্ড? বিকজ এটা তো এলিমেন্ট না। এটা দেখো, এটা তৈরি হয়েছে তিনটা জিনিস নিয়ে, ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এটা অবশ্যই একটা কম্পাউন্ড। তাহলে এটা তো তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তাহলে ইটস অর্গানিক কম্পাউন্ড। আরেকটা কি? পলিহাইড্রক্সি বা পলিহাইড্রিক বলো, যেভাবে বলো তুমি, পলিহাইড্রক্সিও বলতে পারো, পলিহাইড্রিকও বলতে পারো। তাহলে পলিহাইড্রিক অথবা পলিহাইড্রক্সি অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ, মানে এমন একটা কম্পাউন্ড যেটা অবশ্যই তাকে পলিহাইড্রিক অ্যালকোহল অথবা পলিহাইড্রক্সি হতে হবে, তার সাথে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপ থাকতে হবে, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। নিচে আরেকটা ডেফিনিশন দেওয়া আছে যে কার্বোহাইড্রেট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, মানে পলিহাইড্রিক অ্যালডিহাইড অর কিটোন, অথবা যদি কোনো কম্পাউন্ডকে তুমি ভেঙে যদি এই জিনিস প্রডিউস করে, মানে পলিহাইড্রিক অ্যালডিহাইড অথবা কিটোন এরকম একটা জিনিস প্রডিউস করে, তাহলেই সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। আমি জানি না তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা, তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমরা মুখস্থ করো না, মুখস্থ করার আগে বুঝে মুখস্থ করো, যেন এটা মিনিংলেস না হয়ে যায়। এখন একটু খেয়াল করে দেখো, আমি এর আগে তোমাদেরকে যেটা বললাম যে কার্বোহাইড্রেট হতে গেলে মিনিমাম 3টা কার্বন থাকতে হবে, কার্বোহাইড্রেট হতে গেলে মিনিমাম 3টা কার্বন থাকতে হবে, আর তার বেশি তো থাকতেই পারে। তো এখানে খেয়াল করে দেখো এখানে কয়টা কার্বন আছে, এই ছবিটাতে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 3টা কার্বন আছে, একটা হলো যে এইটা, এই যে CHO, এটা হচ্ছে এখানকার, তাহলে এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। প্রথম কথা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে বা পলিহাইড্রক্সি অর্গানিক অ্যাসিড হতে হবে, তাহলে সেই ক্রাইটেরিয়া তো এটা ফুলফিল হয়ে গেল। এই যে দুইটা মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল গ্রুপ আছে, সেটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আইদার অ্যালডিহাইড, এই যে এটা অ্যালডিহাইড, CHO হচ্ছে অ্যালডিহাইড, পাশেরটা রাইট সাইডের ছবিটা দেখো, এখানে দেখো কিটো, তার মানে পলিহাইড্রিক অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপ পলিহাইড্রিক অ্যালকোহল হলেই সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট। তার ভিতরে একটা হচ্ছে অ্যালডোজ সুগার, আমরা আবার এটাকে দুই ভাগে ভাগ করি, মানে তোমরা জানো যে আমরা এই মনোস্যাকারাইড যেগুলো আছে, এই মনোস্যাকারাইড গুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ, উই ক্যান ডিভাইড মনোস্যাকারাইড ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ। একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা নাম্বার অফ কার্বন, আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ। এখানে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ তোমরা লেফট সাইডে যেটা সেটা দেখো, এটা হচ্ছে অ্যালডোজ সুগার, রাইট সাইডেরটা হচ্ছে কিটোজ সুগার, কারণ এখানে ফাংশনাল গ্রুপ হিসাবে আছে হচ্ছে কিটো গ্রুপ। এটা তোমরা দেখলেই বুঝতে পারবা, এক পাশে আছে কিটো গ্রুপ আর এক পাশে আছে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এরপরে দেখো গ্লুকোজও কিন্তু একটা কি, গ্লুকোজও তো একটা সুগার, তাই না? আচ্ছা, এবার চলে আসো, দেখো গ্লুকোজটা এখানে কয়টা কার্বন আছে? এখানে কিন্তু দেখো 6টা কার্বন আছে। এই পাশেরটা দেখো ফ্রুক্টোজেও কিন্তু 6টা কার্বন আছে, তাহলে এটাও কিন্তু একটা মনোস্যাকারাইড। আমরা আগে যেটা দেখলাম 3 কার্বন কন্টেনিং, ওটাও যেমন একটা মনোস্যাকারাইড, এটাও একটা মনোস্যাকারাইড। ওই যে আমি বলেছিলাম যে মনোস্যাকারাইড গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডিং অন দা নাম্বার অফ কার্বন, আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট। তাহলে এখানে খেয়াল করে দেখো, আগেরটা কি ছিল? আগেরটা ছিল ট্রায়োজ, আর এটাই তাহলে কি হবে? এটা হবে হেডজোস। বাট এখানে যদি তুমি ফাংশনাল গ্রুপের কথা চিন্তা করো, তাহলে একটা হবে অ্যালডোজ আর একটা হবে কিটোজ। ক্লাসিফিকেশন, আসলে ক্লাসিফিকেশন তোমরা বইতে যেটা তোমরা অলরেডি যারা পড়ে ফেলেছো, মুখস্থ করে ফেলেছো, ওইটা থেকে আর চেঞ্জ করার আমি কোনো প্রয়োজন দেখি না।
এক একটা বইতে এক এক ভাবে, দু একটা বইতে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এইভাবে ক্লাসিফাই করেছে, আবার দু একটা বইতে হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো তুমি যেভাবে পড়ো এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তোমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে আচ্ছা কার্বোহাইড্রেট কে ক্লাসিফাই করো, তো তুমি এইভাবেই শুরু করে দিও, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। অথবা তুমি যদি এইভাবে বলো মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, সেটাও কোনো দোষের কিছু না। তাহলে তোমরা তো জানো যে মনোস্যাকারাইড কে আবার আমরা দুই মানে ডিপেন্ডিং অন দা, সেটার আমি পরের স্লাইডে আসছি, সেটা ডিপেন্ডিং অন দা নাম্বার অফ কার্বন আর ডিপেন্ডিং অন দা ফাংশনাল ম্যাডাম বুঝতে পারলাম না, মনোস্যাকারাইডদের মধ্যে কে কে নন রিডিউসিং, সেটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ সেটা তো বলবো, আমি সেটা বলবো, কারণ হচ্ছে যে ওইটা পরের দিকে আছে, পরের দিকে ওইটা নিয়ে হচ্ছে যে পরের দিকে যাবো আর কি, আমাকে ক্রোনোলজিক্যালি যাই, কারণ এর মাঝে মাঝে ওরকম চলে আসলে তো ওটা আমি ক্রোনোলজিক্যালি আসবো, ওটা আছে তোমার পরের দিকে পাবা। তাহলে আমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড পড়ছি, এই এগুলো তোমরা একটু দেখে নেবা, এক্সাম্পল গুলো তোমরা একটু দেখে নিবে প্লিজ, কোনটা কিরকম। আমি যদি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড পরে অলরেডি বললাম যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এইভাবেও যদি এটাকে ক্লাসিফাই করি তাতেও কোনো সমস্যা নেই। যদি তুমি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এভাবে করো তাতেও কোনো সমস্যা নাই, আবার যদি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এভাবে করো এটাতেও কোনো সমস্যা নাই। এখন মনোস্যাকারাইডের ভিতরে কি কি আছে? ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট মনোস্যাকারাইডের ভিতরে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আর এদিকে ডাইস্যাকারাইডের ভিতরে আছে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইডের আন্ডারে পড়ে, এগুলো বোধহয় তোমরা জানো। তোমাদের এই কোশ্চেন গুলো খুবই জিজ্ঞাসা করে যে একটা কার্বোহাইড্রেট ভাঙলে একটা কার্বোহাইড্রেটের ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি হবে, কোন বুক পড়লে আমার জন্য ভালো হয়। আমি হচ্ছে যে এই স্লাইডের লাস্টে তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিয়েছি, রেফারেন্স বুকের নাম দিয়ে দিয়েছি। তো আমি তো তোমাদের এই স্লাইড গুলো দিয়ে দিব, তোমরা এই স্লাইড গুলো দেখে নিও, স্লাইডের লাস্টে দেখো রেফারেন্স বুকের নাম দেওয়া আছে। আমি হচ্ছে যে এবিসি মানে মোজাম্মেল হক স্যারের বই থেকে নিয়েছি, তারপরে লিপিং কট থেকে নিয়েছি কিছু কিছু ম্যাটেরিয়ালস, কিছু কিছু সত্যনারায়ণ থেকে নিয়েছি, এগুলো সব কম্বিনেশনে নিয়েছি। তো এটা তুমি দেখতে পারো, আর তুমি অলরেডি যে বই পড়ে ফেলেছো সেই বইগুলো থেকেও দেখতে পারো, লাস্টে আমার দেওয়া আছে, লাস্টে রেফারেন্স গুলো দেওয়া আছে। কার্বোহাইড্রেটকে আরেকটা ওয়েতে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, সিম্পল, আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই জিনিসটা আসলে আমরা যারা ডক্টর আমাদের জন্য এটা একটু জানা খুবই দরকার, কারণ হলো যে কোনগুলোকে আমরা সিম্পল কার্বোহাইড্রেটের ভিতরে ফেলবো, কোনগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ভিতরে ফেলবো। ফর এক্সাম্পল যে সময় প্রত্যেক আমি জানি যে মোটামুটি আমাদের সবার, আমাদের দেশে ডায়াবেটিসের পার্সেন্টেজ এত বেশি যে প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ ডায়াবেটিক পেশেন্ট রয়ে গেছে, মানে তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে। তো তোমাকে তো কিছু কোনো কোনো সময় কিছু হেলথ এডুকেশন দিতে হয় মানুষকে, বিকজ ইউ আর গোয়িং টু বি এ ডক্টর। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন অনেক সময় তোমার কাছে এই বিভিন্ন রকম অ্যাডভাইস চাইতে আসে। তো তোমাকে এটা জানা খুবই জরুরি যে এই যে ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা কিন্তু সবসময় প্রেফার করি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ওদেরকে সিম্পল কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। এই মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এরা কিন্তু আসলে সিম্পল কার্বোহাইড্রেট, কারণ এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই। তো আমরা সবসময় ওদেরকে অ্যাডভাইস করবো পলিস্যাকারাইড খেতে। সিম্পল কার্বোহাইড্রেট তাহলে কোনগুলো আমরা বললাম, যে মনোস্যাকারাইড কোনগুলো আছে, একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। এই তিনটার নাম অবশ্যই ভুলবা না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আচ্ছা, আমি একটু ওই গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু তোমাদেরকে এটার রিলেশনে বলে যেতে চাই, কারণ হলো যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু জানতে হবে, এটা খুব লাগে। আমরা যেহেতু গ্লুকোজ নিয়ে কথাবার্তা বলছি, এটা রিলেশনে আসলে আমি একটু গ্লাইসেমিক ইন্ডেক্সটা পড়া ফেলতে চাচ্ছি। যে গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা কনসেপ্টটা কিরকম যে একটা ফুডের, ওই ফুডের গ্লাইসেমিক পোটেন্সিটা কেমন, মানে ওই ফুডটা ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে আমার ব্লাডে কত তাড়াতাড়ি গ্লুকোজ বাড়ায় দিতে পারে, সেই জিনিসটা আসলে আমি বের করবো কি দিয়ে, এই গ্লাইসেমিক ইন্ডেক্স এর মাধ্যমে। সেটা সাধারণত কিভাবে করা হয় দেখো, গ্লাইসেমিক ইন্ডেক্স বা মানে আমরা কিভাবে বের করি একটা ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স কিভাবে বের করি।
আমরা হচ্ছে একটা মানুষকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম, এটা হচ্ছে আমার টেস্ট মিল। আর তার সাথে আমি কি খাওয়াই দিলাম হচ্ছে যে কোনো ফুড হচ্ছে যে 50 গ্রাম কার্বোহাইড্রেট, মানে যে কোনো ফুড আমি খাওয়াই দিয়ে মানে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম আর অন্য আরেকটা ফুড খাওয়াই দিলাম 50 গ্রাম খাওয়াই দিয়ে। এটা আমি কম্পারিজন কিভাবে করব, নিচে থাকবে হচ্ছে আমার ব্লাড গ্লুকোজ লেভেল আফটার ইনটেকিং 50 গ্রাম গ্লুকোজ আর ব্লাড গ্লুকোজ লেভেল আফটার ইনজেকশন অফ এনি ফুড কন্টেইনিং 50 গ্রাম অফ কার্বোহাইড্রেট। এটা নিয়ে আমরা এটাকে ভাগ করার পর এটা 100 দিয়ে গুণ করতে হয়। গুণ করে যদি কোনো ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স 100-তে 100 আসে, ইন্ডিকেট করে যে এইটার হচ্ছে যে গ্লাইসেমিক পোটেন্সি অনেক হাই, তার মানে এই ধরনের ফুড যদি আমি খাই তাহলে আমার ব্লাডে গ্লুকোজ লেভেল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এটা আমাদের কেন জানতে হয়? এটা জানতে হয় এই জন্য যে ওই যে বললাম একটু আগে, তুমি তো আসলে ডক্টর হতে যাচ্ছ, তোমার ডায়াবেটিক পেশেন্টকে অনেক সময় ইয়ে করতে হয়, অ্যাডভাইস দিতে হয় ডায়াবেটিক পেশেন্টদেরকে ডায়েটের দিতে হয়। তাহলে তোমাকে তো জানতে হবে আগে কোন কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, তাহলে ডায়াবেটিক পেশেন্ট শুড অ্যাভয়েড দ্যাট কাইন্ড অফ ফুড। এবার আমি পরের স্লাইডটাতে চলে আসছি, যদিও তোমাদের এখানে আসে নাই। সেটা হচ্ছে যে সুক্রোজ এন্ড স্টার্চ আর কম্প্রাইজড অফ সুক্রোজ। কি প্রথমে হচ্ছে দেখো একদম সিম্পল সুগার, প্রথমে আমি আসলাম গ্লুকোজ বা সিম্পল সুগার, এরপরে সুক্রোজটা আসলে কি দিয়ে তৈরি বলতো? সুক্রোজটা কোন ধরনের সুগার? এটা কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগো নাকি পলিস্যাকারাইড? সুক্রোজ 50 গ্রামকে কেন ম্যাম? 50 গ্রামটাই হচ্ছে আইডিয়াল, 50 গ্রামটা আইডিয়াল। 50 গ্রাম গ্লুকোজ খাওয়ায় আর একটা খাবার 50 গ্রাম খাওয়ায়, এটার সাথে আমি কম্পেয়ার করব যে আমি 50 গ্রাম গ্লুকোজ খেলে আমার ব্লাড গ্লুকোজ লেভেল এত হবে, এটা তো আমার জানা, এটা হচ্ছে আমার নোন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার নোন, এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো। স্ট্যান্ডার্ড ধরে আমি আরেকটা খাবার নিব, সেটাকেও আমি 50 গ্রামই, একইভাবে আমি 50 গ্রামই খাওয়াবো। খাওয়াই দেখবো যে ওইটার থেকে আমি গ্লুকোজ মানে ওইটার মানে গ্লুকোজ একটা কার্ভ দিয়ে আসলে এটা দেখা হয় যে সেটা খাওয়ার পরে আমার ব্লাড গ্লুকোজ লেভেল কত তাড়াতাড়ি বেড়ে গেল, নিয়ে তারপর এটা কম্পেয়ার করা হয়। এটা 50 গ্রাম, এটা কি বলা যায়, থাকে না একটা স্ট্যান্ডার্ড সেট করা থাকে, এটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ডাইজ, এটা সেট করা আছে। আচ্ছা, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, ভেরি গুড। আচ্ছা, হাইয়েস্ট গ্লাইসেমিক গ্লুকোজ এবং সাম মনোস্যাকারাইড, লোয়েস্ট জিআর ডায়েটারি ফাইবার। আচ্ছা, তোমরা এটা দেখে বুঝতে পারছো যে গ্লুকোজ বা সুগার, গ্লুকোজকে কিন্তু আমরা সুগার বলে থাকি। এরপরে সুক্রোজটা হচ্ছে যে সুক্রোজের ভিতরে আসলে কি থাকে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, তাই তো? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজটাও একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজটাও একটা মনোস্যাকারাইড। তাহলে দুইটা মনোস্যাকারাইড একসাথে যখন লাগলো তখন সেটা হয়ে গেল ডাইস্যাকারাইড। হ্যাঁ, সুক্রোজ যে ডাইস্যাকারাইড, ভেরি গুড। আচ্ছা, এই যে যেটা স্টার্চ আমরা পরে দেখতে পাচ্ছি, এটা কি জিনিস তাহলে? স্টার্চটা কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ভেরি গুড।